বন্ধুরা, এই ভিডিওতে আমরা ব্যাংক, ব্যাংকিং ও ব্যাংকার, ব্যাংকিং কি এবং ব্যাংকার কি, এই যে তিনটা টার্ম কোনটা দিয়ে কি বোঝানো হয় আমরা এখন সেই সম্পর্কে জানব। প্রথমে জানবো আমরা ব্যাংক কি। ব্যাংক প্রথমে আমরা ব্যাংক শব্দটির যে পটভূমি বা ইতিহাস সে সম্পর্কে একটু দেখে নিই। ব্যাংক শব্দটির আবিধানিক অর্থ কোনো বস্তু বিশেষের স্তূপ, কোষাগার, লম্বা টেবিল হিসাবেও এই শব্দের বিস্তৃতি রয়েছে। কোনো কোনো অর্থবিদদের মতে প্রাচীন ল্যাটিন শব্দ ব্যাংকো অথবা ব্যাংকে অথবা ব্যাংক, আসলে বিএনজিকে ব্যাংক, ব্যাংকে, ব্যাংকাস প্রভৃতি শব্দ থেকে ব্যাংক শব্দটির উৎপত্তি হয়েছে। এই ব্যাংক কিন্তু এখন একটা ইংরেজি শব্দ, বাট এটার ইতিহাস, যারা ইতিহাসবিদ বা অর্থনীতিবিদ তারা বলছে ল্যাটিন একটা ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো থেকে এই ব্যাংক শব্দটির উৎপত্তি হয়েছে, এটা মনে করছে, আসলে কেউ শিওরলি বলতে পারে না। এই মতে অনুসারীদের যুক্তি অনুযায়ী ব্যাংক শব্দের ল্যাটিন অর্থ বেঞ্চ অথবা বসবার জন্য ব্যবহৃত লম্বা টেবিল, যার সম্পর্কে ইতিহাসের পাতায় সমর্থন পাওয়া যায়। কি সমর্থন পাওয়া যায়? মধ্যযুগীয় অর্থনীতির ইতিহাসে দেখা যায় যে ইতালির লম্বার্ডি স্ট্রিটে এক শ্রেণীর, দেখো লম্বার্ডি, LOMBARDY স্ট্রিটে এক শ্রেণীর লোক একটি লম্বা টুল বা বেঞ্চে অর্থ জমা রাখা এবং অর্থ ধার দেওয়ার ব্যবসা পরিচালনা করতো। তো কোনো একটা এরিয়াতে কিছু লোকরা উঁচা টেবিল বা বেঞ্চে বসে এই অর্থ লেনদেন বা ব্যাংকিংয়ের যে কাজ, মানে যে টাকা জমা রাখা, ধার দেওয়া, এই অর্থ জমা রাখা ও ধার দেওয়ার ব্যবসা পরিচালনা করতো, যা ইউরোপ এবং ল্যাটিন আমেরিকাও একইভাবে প্রচলিত হয়। তো দেখো, ইতালি থেকে দেখা যাচ্ছে যে ইতিহাসে যে ইতালির একটা জায়গাতে সর্বপ্রথম এই ব্যাংকিংয়ের কাজগুলো শুরু হয়, বা এই যে অর্থ জমা রাখা বা লেনদেনের। আর আমরা যদি আমাদের একটু আগে দেখি যে ইতালির কিছু ওয়ার্ড থেকে ইতিহাসে কথা আছে যে ব্যাংকো, ব্যাংকে, ব্যাংকাস বা ব্যাংকে, ব্যাংকাস, এই ওয়ার্ডগুলো থেকে হয়তো বা ব্যাংকের একটা সূত্র থাকতে পারে। কারণ কি, যেহেতু ইটালিতে প্রথমে কাজগুলো দেখা যাচ্ছে, খুব স্বাভাবিকভাবে কিন্তু ইটালির কোনো একটা ওয়ার্ড থেকে এই ব্যাংক শব্দটার আসার সম্ভাবনা বেশি। সো এর জন্য বেশিরভাগ মানুষই মনে করে যে ইটালীয় ওয়ার্ড থেকে এসেছে। তাই ব্যাংক শব্দটি শব্দটির ল্যাটিন উৎপত্তির পিছনে বেশি সমর্থন পাওয়া যায়। সো এই কারণেই যে ব্যাংক একটা ল্যাটিন ওয়ার্ড, এর জন্য কিন্তু একটা বেশি সমর্থন পাওয়া যায়। এখন আমরা এবার ব্যাংকিং ওয়ার্ড বা ব্যাংকিং কি এই সম্পর্কে দেখব। সো অক্সফোর্ড ডিকশনারির মতে ব্যাংক হচ্ছে অর্থ জমা, মানে আচ্ছা ব্যাংকিং কি বলি। ব্যাংক মানে একটা ব্যাংক যেই সকল কাজ সম্পাদন করে তাকেই বলা হয় ব্যাংকিং। একটা ব্যাংক যে অর্থ জমা রাখে এইটা একটা ব্যাংকিং কার্যক্রম, একটা ব্যাংক যে অর্থ ঋণ দেয় এটা একটা ব্যাংকিং কার্যক্রম, একটা ব্যাংক যে চেক বই ইস্যু করে দেয় এটা একটা ব্যাংকিং কার্যক্রম। তো ব্যাংক কর্তৃক সম্পাদিত সকল কাজকেই আমরা ব্যাংকিং বলবো। অর্থাৎ কেউ যে ব্যাংকে অর্থ জমা রাখলো এটা একটা ব্যাংকিং কার্যক্রম, বা ব্যাংক মনে করো নোট ইস্যু করে দিল বা নোট প্রচলন করলো, এটা ব্যাংকিং কার্যক্রম। সো ব্যাংক যে কাজটা করবে সেটাকে আমরা বলবো ব্যাংকিং। এটা সহজ ভাষায় গেল। এবার দেখি ব্যাংকের সংগঠন আমরা দেখি, বা ব্যাংকে কী কাজ আছে এগুলো আমরা দেখি, বা ব্যাংকিং যে কাজগুলো সেগুলো আমরা দেখব। অক্সফোর্ড ডিকশনারির মধ্যে ব্যাংক হচ্ছে অর্থ জমা, তোলা ও ঋণ দেওয়ার একটি নিরাপদ প্রতিষ্ঠান, যেখানে মূলত অর্থ জমা রাখা যায়, অর্থ উত্তোলন করা যায় এবং ঋণ প্রদান করা হয়, এর জন্য একটা নিরাপদ স্থান। শুধুমাত্র এটুক না, ব্যাংক আরও অনেক কাজ করে, বাট ব্যাংকের মূল কাজ কিন্তু এই অর্থ জমা রাখা, অর্থ উত্তোলন এবং সেই জমাকৃত অর্থ অন্য কোনো পক্ষকে ঋণ দেওয়া। ব্যাংকিং শব্দটি ব্যাংকের কার্যাবলীর একটি বিস্তৃত ধারণা, কারণ ব্যাংকের সকল আইনসঙ্গত কার্যাবলীকে ব্যাংকিং হিসেবে পরিচিত। তো দেখো, ব্যাংকের সকল আইনসঙ্গত কার্যাবলী কিন্তু ব্যাংকিং হিসেবে পরিচিত। ব্যাংক কি করলো? অবৈধ হাতের লেনদেন করলো ব্যাংকের টাকা দিয়ে, নিজেদের টাকা দিয়ে, এটা কিন্তু ব্যাংকিং কাজ না, কারণ এটা একটা আইনগত না। সো ব্যাংক যে সকল আইনসঙ্গত বা বৈধ কাজ করবে সেই সকল কার্যাবলীকে ব্যাংকিং হিসেবে পরিচিত দেওয়া হয় বা বলা হয়, বা ব্যাংকিং বলা হয়। ব্যাংকের প্রধান কার্যাবলী বা যা ব্যাংকিং হিসেবে পরিচিত তা নিম্নরূপ। অর্থাৎ ব্যাংকিংয়ের কিছু কাজ আমরা দেখে নিই। জনগণ থেকে অর্থ বা আমানত সংগ্রহ, যাদের অত্যাধিক অর্থ থাকে বা বেশি থাকে, সারপ্লাস থাকে, অর্থাৎ যাদের ব্যয় থেকে বেশি, বা যাদের যত ইনকাম তার থেকে তাদের এক্সপেন্সেস বা ব্যয় কম, অর্থাৎ টাকা এক্সট্রা থাকে, তারা দেশের সঞ্চয়কারী এবং তাদের কাছ থেকে কিন্তু ব্যাংক বিভিন্ন মেয়াদে বা বিভিন্ন আমানতের মাধ্যমে এই অর্থ সংগ্রহ করে। এটা ছিল ব্যাংকের প্রথম কাজ। ব্যাংক যদি অর্থ না নেয় তারা কিভাবে কাজ করবে? ঋণ দান,
কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের প্রয়োজনীয় তহবিলের তুলনায় মালিকদের বা উদ্যোক্তাদের সরবরাহিত তহবিলের পরিমাণ কম হলে ব্যাংক ঋণ দেয়। একটা প্রতিষ্ঠানের প্রয়োজন এখন মনে করেন 500 কোটি টাকা, তাদের কাছে আসে 450 কোটি টাকা। যে 550 কোটি টাকা শর্ট আছে, এটা ব্যাংক কি করবে, তাদেরকে ঋণ দিবে। এই ঋণটা কিভাবে দিবে? এই যে ব্যাংক জনগণের কাছ থেকে কিছু টাকা নিয়েছে, আমানতকারীদের কাছে টাকা নিয়েছে, এখান থেকে তহবিল সংগ্রহ হয়েছে, এবং যারা ব্যাংকের প্রতিষ্ঠাতা বা ব্যাংকের তো নিজস্ব তহবিল থাকে, সব মিলে যে একটা মূলধন হয়, এখান থেকে ব্যাংক বিভিন্ন পক্ষকে ঋণ প্রদান করে থাকে। বাট্টাকরণ ও বিনিময়ে বিলের স্বীকৃতি। ব্যাংক আরেকটি কাজ হলো প্রাপ্য বিল বাট্টাকরণ দেয় এবং বিলের স্বীকৃতি দেয়। মনে করো একটা ক্রেতা, আমি কিন্তু কিছু ক্লাস আগেই বাট্টাকরণ নিয়ে বলেছিলাম। এই যে কি আমার কাছে একটা কাগজ আছে, যেটা থেকে আমি 3 মাস পরে আমি মোট 10,000 টাকা পাবো। তো ব্যাংকে গিয়ে বললাম, ভাই আমি 3 মাস পর টাকা পাবো, বা আমার টাকাটা এখনই প্রয়োজন। ব্যাংক কি করবে, কাগজটা রেখে আমাকে হয়তো বা 9,850 টাকা দিয়ে দিল। এটা বাট্টা করে ভেঙে দিয়ে দিল এবং কাগজটা সে রেখে দিল। এই 150 টাকা সে ছিল তার সার্ভিস চার্জ, বা সে যে বাট্টা করে দিল বাট্টার খরচ। সে যখন 3 মাস পরে যার কাছ থেকে টাকা পাবে, সে গিয়ে একবারে 10,000 টাকা নিয়ে নেবে। সো এই যে বিনিময় বিল বাট্টাকরণ ও বিনিময় বিলের স্বীকৃতি, এই কাজটা কিন্তু ব্যাংক করে থাকে। বৈদেশিক বাণিজ্য অর্থায়ন ও প্রত্যয়নপত্র। দেখো, বৈদেশিক বাণিজ্য বলতে আমদানি ও রপ্তানি করাকে বোঝায়। আমদানি কি, এক দেশ থেকে অন্য দেশ থেকে নিজের দেশে পণ্য আসবে। রপ্তানি কি, আমার দেশ থেকে অন্য দেশে পণ্য পাঠাবো। মনে করো আমেরিকা থেকে বাংলাদেশে মনে করো মোবাইল সেট আসে, এটা হচ্ছিল বাংলাদেশের ক্ষেত্রে আমদানি। আর বাংলাদেশ থেকে মনে করো চিংড়ি আমরা আমেরিকাতে পাঠাই, এটা ছিল রপ্তানি। বা আমরা চিংড়ি পাঠাই মনে করো ইউরোপে, এটা হচ্ছিল রপ্তানি। সো এই যে দুই দেশের মধ্যে লেনদেন হয়, দুই দেশ কিন্তু এমন না যে বাংলাদেশে ডলার পাঠায়, ওরা বাংলাদেশকে টাকা পাঠায়, ব্যাপারটা কিন্তু এরকম না। সো এই জন্য কি করতে হয়, দেশি মুদ্রা থেকে বৈদেশিক মুদ্রা ও বৈদেশিক মুদ্রা থেকে দেশি মুদ্রা রূপান্তর করার প্রয়োজন পড়ে, যা ব্যাংকের অন্যতম কাজ। তো যখন দুই দেশের মধ্যে লেনদেন হয়, তখন কিন্তু মুদ্রা সেম থাকে না, এক দেশ তার অন্য দেশের বিভিন্ন মুদ্রাতে কাজ করে। তো যখন কি হয়, এই দেশে যে ব্যাংকগুলো থাকে, তারা মুদ্রাগুলোকে রূপান্তর করে দেয়। এখন মুদ্রা রূপান্তর তো গেলাম বা টাকা পয়সা দিল, কিন্তু আমি এক দেশ থেকে অন্য দেশে বললাম, ভাই আমি তোমার কাছ থেকে মোট 50টা গাড়ি অর্ডার দিব আমার শোরুমের জন্য, তুমি কি আমাকে তোমার গাড়িগুলো পাঠাবা? এখন এটা কি এমন যে সামনাসামনি ভাই এক হাতে গাড়ি নিলাম অন্য হাতে টাকা দিলাম? ব্যাপারটা কিন্তু এরকম না। তো কি করতে হবে, হয় সে আমাকে গাড়ি পাঠিয়ে দিবে, আমি গাড়িগুলো রিসিভ করে তাকে টাকা পাঠাবো, অথবা আগে টাকা পাঠাবো, সে টাকা পেলে আমাকে গাড়ি দিবে। যদি আমি টাকা পাঠালাম, তাকে জীবনে দেখি নাই, তাকে জানি না, চিনি না, জাস্ট তার অনলাইন বা ওয়েবসাইটে আমি তাকে অর্ডার দিলাম বা করলাম, এখন সে যদি আমার টাকাগুলো মেরে দেয়, তাহলে তো আমি পুরো পথে বসে যাব এতগুলো গাড়ির টাকা। বা আমি যদি তার গাড়িগুলোতে টাকা না দিই, তখন কি হবে? এইসব ক্ষেত্রে কি করে, দুই দেশের ব্যাংক থাকে, এই দেশের একটি ব্যাংক, ওই দেশের একটি ব্যাংক। সো এই দেশের বলে, ভাই আমি অমুকের কাছ থেকে গাড়ি পাঠাবো, গাড়ি কিনবো এবং টাকা পাঠাবো, এবং ওই যে গাড়ি বিক্রেতা সে কি করে, ওই দেশে একটা ব্যাংকের কাছে যায়, বলে ভাই অমুক দেশের লোক আমার কাছে গাড়ি চেয়েছে, আমি গাড়ি পাঠাবো। সো এই ব্যাংকের মধ্যে কিছু লেনদেন হয় বা কাগজপত্র, তো ব্যাংক বলে ঠিক আছে ভাই তোমরা লেনদেন করো, কিছু না হলে আমরা তো আছি মাঝখানে বসে, তার ঘাড় ধরে টাকা নিয়ে আসবো, বা ঘাড় ধরে আমরা গাড়ির ফেরত নিব, বা গাড়ির টাকা নিয়ে আসবো। এইভাবে আর কি ব্যাংকরা এলসি ক্রিয়েট করে বা এলসি ইস্যু করে, লেটার অফ ক্রেডিট, যেটাকে বাংলায় বলা হয় প্রত্যয়পত্র, এবং এর মাধ্যমে বৈদেশিক বাণিজ্যের রপ্তানিকারকে আমদানিকারকের পক্ষে অগ্রিম অর্থ প্রদানের ব্যবস্থা করে। আগে তো অর্থ প্রদানের ব্যবস্থা করে দেয় যে ভাই তুমি গাড়ি পাঠাবে না, তোমাকে কিছু টাকা পাঠালাম আগেই, তুমি এর মাধ্যমে কাজ করে গাড়ি পাঠাও, এবং এই পক্ষকে বলে ভাই ওকে টাকা দেওয়া হয়েছে এবং ও অবশ্যই গাড়ি দিবে, না হলে তোমার টাকা আমরা ফেরত দিয়ে দিব। তো এটা হচ্ছিল বৈদেশিক বাণিজ্যে অর্থায়ন ও প্রত্যয়ন। অর্থ স্থানান্তর, একটি শহর থেকে আরেকটি শহর, বিশেষত দুটি ভিন্ন ভিন্ন দেশে মুদ্রা থাকার কারণে অর্থ স্থানান্তর বেশ কঠিন হয়ে পড়ে। ব্যাংক এই কাজটি সহজে সামান্য খরচে করে দেয়। আমি ঢাকা থেকে রাজশাহী যাব ব্যবসা করতে, আমার প্রচুর পরিমাণে টাকা নিয়ে যাওয়া লাগবে, ক্যাশ টাকা নেওয়া পসিবল না, রাস্তায় চুরি হতে পারে, ছিনতাই হতে পারে। তো কী করবো, আমি ঢাকার ব্যাংকে জমা দিব, আমি গিয়ে রাজশাহীর ব্যাংক থেকে টাকা তুলে ফেলবো, কোনো ঝামেলা নেই। আবার আমি হয়তোবা বাংলাদেশ থেকে যাবো ইন্ডিয়াতে, এখন টাকা নিয়ে গেলে হবে না, আবার ইন্ডিয়ার রুপিও বেশি ক্যারি করতে পারবো না, আমি বাংলাদেশের ব্যাংকে টাকা জমা দিব, এবং ইন্ডিয়াতে গিয়ে এই ব্যাংকের যে প্রতিনিধি ব্যাংক আছে বা শাখা আছে, সেখান থেকে আমি রুপি উত্তোলন করে ফেলবো। এইভাবে ইজিলি এক দেশ থেকে কিন্তু অন্য দেশে আমরা অর্থ লেনদেন করতে পারি, অবশ্যই লিগাল ওয়েতে। এখানে অনেক মাঝখানে ব্যাপার আছে, সেগুলো কিন্তু আমাদের মেনটেন করা লাগবে। মূল্যবান দলিল ও বস্তু নিরাপত্তার সাথে ব্যাংকের সংরক্ষণ। ব্যাংক তাদের লকার সিস্টেম থাকে, লকার সিস্টেম বা ডয়ার সিস্টেম, যেখানে একটা মানুষ চার্জ দিয়ে সে ডয়ার ভাড়া নিতে পারে, এবং সেইখানে ব্যাংকে আমরা গুরুত্বপূর্ণ দলিল, স্বর্ণালঙ্কার বা আমাদের কিছু ছোটোখাটো যেসব দামি জিনিসপত্র আছে, হয়তো বা আমাদের হীরার নেকলেস, এসব আমরা রাখতে পারি, এবং এটা ব্যাংকে খুব সেফলি থাকে। সম্পদ ব্যবস্থাপনা ও অর্থ বিষয়ক উপদেষ্টা, ব্যাংকের কাছে ব্যাংকে কিছু চার্জ দিয়ে ব্যাংকের যেই সম্পদ ব্যবস্থাপনা এবং অর্থ বিষয়ক উপদেশ পাওয়া যায়, যা ব্যাংকে বললাম ভাই আমি একটা ব্যবসা করি, এখন আমি বুঝতে পারছি না এখানে কি করা প্রয়োজন, আপনি একটু আমাকে সাহায্য করেন। যেহেতু একটা ব্যাংকিং প্রতিষ্ঠান, এখানে অনেক এক্সপার্ট থাকে, তারা কি করে, সেই চার্জের বিনিময়ে তখন ওই ব্যক্তিকে কিছু আর্থিক উপদেশ দিয়ে থাকে।
সো ব্যাংক কিন্তু এইসব কাজও করে থাকে। এবার আমরা দেখলাম ব্যাংকের কার্যক্রম। সো আলটিমেটলি কি ব্যাংক কি আমরা জানলাম, এবং ব্যাংকের যে এই যে অনেকগুলো কাজ দেখলাম, এর বাদেও ব্যাংকের হাজার হাজার কাজ আছে, বাট ব্যাংকের কিছু মূল কাজ দেখলাম, এবং এই কাজগুলোকে কিন্তু আলটিমেটলি ব্যাংকিং বলা হয়। মানে ব্যাংক সম্পাদিত কাজকে আমরা বলবো ব্যাংকিং। ব্যাংক যা করবে সেটাকে বলবো আমরা ব্যাংকিং, যে সকল কাজ করবে সেটাকে আমরা ব্যাংকিং বলবো, কিন্তু কাজ কি বৈধ হতে হবে। ব্যাংকার কারা? ব্যাংক ব্যবসায় পরিচালনার সাথে সংযুক্ত বা সরাসরি যুক্ত ব্যক্তিগতকে ব্যাংকার বলা হয়। এই যে ব্যাংকিং কর্মকাণ্ড, আমরা যখন ব্যাংকে গিয়ে দেখি একটা ব্যক্তি এরকম বসে আছে একটা সিটে কাজ করছে, তো যেই সকল ব্যক্তি এই ব্যাংকিং সার্ভিস দিচ্ছে বা ব্যাংকিং কার্যক্রমের সাথে সরাসরি যুক্ত, তাদেরকে আমরা ব্যাংকার বলি। তো দেখা যাবে একটা ব্যাংকে যত লোক আছে সবাই কিন্তু ব্যাংকার, কিন্তু চিন্তা করো ব্যাংকে যারা পিয়ন হিসাবে আছে বা সিকিউরিটি গার্ড হিসাবে আছে, ওরা কি ব্যাংকার? ওরা কিন্তু ব্যাংকার না, কারণ ওরা কিন্তু ব্যাংকিং কার্যক্রম করছে না। একটা সিকিউরিটি গার্ড কি করছে? হয়তো ব্যাংকে পাহারা দিচ্ছে। একটা পিয়ন কি করছে? বিভিন্ন নথিপত্র এদিক ওদিক নেওয়া দেওয়া করছে, বা হয়তো একটু বিভিন্ন ছোটোখাটো কাজ করছে, ফুড ফার্মাস করছে। সো এইগুলো কিন্তু ব্যাংকার না, রেদার যেসব ব্যক্তি ব্যাংকিং কাজ, আমাকে টাকা জমা দিচ্ছে, যে টাকা নিচ্ছে, যে টাকা আবার গুনে দিচ্ছে, যে চেক দিচ্ছে, বা যে অন্য যে ব্যাংকিং রিলেটেড যেসব ব্যক্তি কাজ করে, তাদেরকে আমরা ব্যাংকার বলি। ব্যাংক এবং ব্যাংকার শব্দটি ওতপ্রোতভাবে জড়িত। ব্যাংক এবং ব্যাংকার কার্যাবলী ব্যাংকের নিজের ব্যাংক এবং ব্যাংকিং কার্যাবলী ব্যাংকের নিজের পক্ষে পরিচালনা করা সম্ভবপর নয়, না হওয়ায় ব্যাংকিং বিষয়ক শিক্ষা ও প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের দ্বারা ব্যাংকিং ব্যবসা পরিচালিত হয়ে থাকে। তো দেখো, ব্যাংক এবং ব্যাংকিং মানে ব্যাংকের কাজগুলোকে তো আমরা ব্যাংকিং বলছি, এটা কি এক অটোমেটিক্যালি হবে হাওয়ায় ভেসে ভেসে? না, কিন্তু কিছু ব্যক্তিকে নেওয়া হয় যারা হয়তো বা এই ব্যাংকিং বিষয় শিক্ষা ও প্রশিক্ষণপ্রাপ্ত, এবং এই যে ব্যক্তিগুলো তারা কিন্তু ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করে থাকে, এবং যাদেরকে আমরা ব্যাংকার বলে থাকি। তো বন্ধুরা, আজকের ক্লাসে এই পর্যন্ত। আশা করি তোমরা ব্যাংক কি, ব্যাংকিং কি এবং ব্যাংকার কারা এই সম্পর্কে একটা আইডিয়া পেয়েছো। আমরা আবার পরবর্তী ক্লাসে দেখা করছি। সবাইকে আসসালামু আলাইকুম।